সমুদ্র সৈকতে ফেলে দেয়া আবর্জনাও হতে পারে শিল্পকর্মের মাধ্যম, প্রমাণ করে দেখালেন ডাচ তরুণ রালফ খোয়েনহাইডে। তার প্রতিষ্ঠান ট্রেজার মিউজিয়াম সৈকতের বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করছে শিল্পকর্ম। স্বাগত রাত 9টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভূঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। অপরাধ করলে দল দেখা হবে না, বদরুলকে শাস্তি পেতেই হবে, সাফ জানালেন প্রধানমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাস, পাহাড়ে অচল অবস্থা দূর হওয়ার আশা। চাপহীন থেকে কাল প্রথম ওয়ানডে খেলতে চায় টাইগাররা, ইংল্যান্ডের চ্যালেঞ্জ কন্ডিশন। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাস। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। স্কুল ছাত্রী খাদিজার উপর হামলাকারী বদরুল যে দলেরই হোক তাকে শাস্তি পেতেই হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, হামলার সময় ভিডিও ধারণ ও দাঁড়িয়ে না থেকে খাদিজাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই আমি মাননীয় স্পিকার আপনাকে আপনার শুভ জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংসদে উত্থাপিত নানা বিলে মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। বিরোধী দলের নেত্রী সহ সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এ সময় সংসদকে প্রধানমন্ত্রী জানান, বদরুল যে দলেরই হোক তার বিচার হবে। খাদিজাকে আঘাতের সময় কেউ এগিয়ে না আসায় মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। পত্রিকা এবং কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে। দলীয় হিসেবে আমরা তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না। বিএনপির অনেক নেতারা অনেক কথা বলছে। তা আমার প্রশ্ন যে তারা যখন মানুষগুলিকে জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, সে কথা কি তারা ভুলে যাচ্ছে? এর আগে নারীর নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। কালকে দেখেন যে সিলেটে এক মেয়ে কি অবস্থা হলো, এর আগে কুমিল্লায় হলো, চিটাগঙ্গে হলো। একটা এসপির বউকে কিভাবে একজন তার কি সোর্স তাকে মেরে দিল। এই যে মেয়েরা পথে ঘাটে মারা যাচ্ছে, এইগুলো কি হচ্ছে? দ্বাদশ অধিবেশনে মানবতা বিরোধী অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি বাজেয়াপ্তে প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি 6টি বিল পাশ হয়। এর মধ্যে 2টি অধ্যাদেশও রয়েছে। বৃহস্পতিবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। কায়কুবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বজনেরা। শুক্রবার সন্ধ্যা নাগাদ সবশেষ অবস্থা জানাবেন চিকিৎসকেরা। এদিকে সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে হামলাকারীর দ্রুত বিচারের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে এখনও স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে খাদিজাকে। অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন তার মামা। আমরা দুইজনে ওর পাশে প্রায় 20 মিনিট ছিলাম। যা দেখছি গতকালকে থেকে আজকে অবস্থা একটু ভালো। মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হামলাকারীর বিচারের দাবি করেছেন তার বাবা। যখন আর এই দুনিয়াতে এই বদরুল নামে, এই কলঙ্ক নামে যখন আর দুনিয়াতে না আসে, আর আমার এই বিচারটা দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয়। খাদিজাকে হাসপাতালে দেখতে এসে হামলাকারীর বিচার দ্রুত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই অপরাধী স্বীকার করেছে, কিভাবে সে কুপিয়েছে সে নিজেই স্বীকার করেছে। কাজেই তার বিচার যথাযথভাবে যথাসম্ভব তাড়াতাড়ি এই বিচার করার ব্যবস্থা আমরা করছি। এদিকে হামলাকারী বদরুলের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো উত্তাল ছিল সিলেট। সরকারি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। নূরে আলম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই আজ বলেছেন যে যে দলেরই হোক বদরুল, সেটি বিবেচনায় না এনে যত দ্রুত সম্ভব বদরুলের বিচার করে, এটা খুবই আশার কথা। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে উল্লেখ করেছেন, সেটি নিয়ে আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার, যে মানবিকতাকে বাইরে রেখে ওই ঘটনার সময় অনেকে ভিডিও করছিলেন। একটি ভিডিও হলে একটা কথা ছিল, একই সঙ্গে কিন্তু অনেকগুলো ভিডিও আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমগুলোতে তো প্রথম ছড়ায়। ফলে ওই সময়টাতে একজন মানুষের প্রাথমিক দায়িত্ব আসলে কি ছিল, কি হতে পারতো, এবং হলে হয়তো খাদিজা এতখানি আহত নাও হতে পারতো যদি কেউ তাৎক্ষণিকভাবে এই বদরুলকে নিবৃত্ত করতে পারতো। এটা আমাদের প্রত্যেককেই অপরাধী করে, কারণ সত্যিকার অর্থেই অনেক সোর্স হওয়ার কারণে এখন বিষয়টা এত বেশি, হয়তো কেউ একজন করলে সেটা এতটা হতো না। আমরা দেখেছি হোলি আর্টিজানে কিন্তু একজন যেহেতু ধারণ করেছিল, সেইটার কারণে এটা বরং তদন্তে অনেকখানি উপকারী করেছিল। সেখানকার সিচুয়েশন ডিফারেন্ট ছিল। এখানে হয়তো 10 জন মিলে যেহেতু একজন হামলাকারী, চেষ্টা করলে খাদিজাকে আরো কম আঘাত প্রাপ্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব ছিল। সেটা তো অবশ্যই জরুরি, এবং এই বিষয়গুলি সামাজিকভাবেই প্রতিরোধটা আরো শক্তিশালী হওয়া দরকার, সেটা প্রয়োজন আছে। তবে বদরুলদের মতো যারা আক্রমণ করছে বিভিন্ন সময়, বদরুল এই প্রথম না, তাদেরকে যদি দ্রুত শাস্তির বিধান না করা যায়, আমরা দেখেছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এর পরের প্রক্রিয়াটি যদি দ্রুত করা না যায়, আমরা অনেক উদাহরণ দেখতে পারবো যে শেষ পর্যন্ত মামলাগুলি একটা জায়গায় গিয়ে আর আগায় না। এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে খুব দ্রুত মামলাটি যেন এগিয়ে যায়, কারণ এখন আসলে যদি পুলিশ চায় তাহলে দ্রুতই এটি ব্যবস্থা নিতে পারে, কারণ এখানে একাধিক আসামি আমরা অন্তত দেখছি না। পুলিশ যদি খুঁজে বের করতে পারে তো খুব ভালো, কিন্তু বদরুল যেন দ্রুত শাস্তি দেয়াটা এটা খুবই জরুরি, কারণ এখানে সবগুলি বিষয়, একটা হচ্ছে যে এটা ভিডিওতে ধারণ করা হয়েছে এবং ভিডিও একটা সাক্ষ্য হিসেবে এখন গ্রহণ করা হয় এই ধরনের মামলা, এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যেটা আছে সেখানে যদি মামলাটা নেওয়া হয় তাহলে অনেক দ্রুত এটা করা সম্ভব। জাহিদ, আইনের ব্যাপারে কথা হচ্ছিল, এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে আইন কিন্তু যথেষ্ট, প্রশাসনও তৎপর আছে, কিন্তু একটি জায়গা আমার মনে হয় কথা বলা দরকার, যে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারে। সেখানে কি আমরা খুব বেশি অগ্রসর হতে পেরেছি? না, সেখানে আমরা অগ্রসর হতে পারিনি, এবং এখানে আরো অনেক বেশি অগ্রসর হওয়ার প্রয়োজন আছে, সুযোগ আছে। এটা স্কুল থেকে শুরু করে সমাজের সর্বপর্যায়ে প্রয়োজন আছে। তবে একই সঙ্গে এটার প্রয়োজন যেন একটা বদরুল কিভাবে গড়ে ওঠে তার মানসিকতা, সেইটা আমাদের অ্যাড্রেস করা খুব জরুরি। আমরা অন্যান্য খবরে চলে যাব। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। এরপর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোকে 2001 সালে এই আইন প্রণয়ন হয়। তবে এরপর থেকেই কমিশনে আদিবাসী সদস্যরা আইন সংশোধনের দাবি তোলেন। সেই অচলাবস্থা দূর করতেই আইনটি সংশোধন করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। সংশোধিত আইনে কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী পদে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগের বিধান রাখা হয়েছে। সেখানে এবং তার পরিবারের সদস্যগণ পর্যন্ত সূচকগুলো আমরা অনেক বেশি অর্জন, কন্ট্রাডিক্টরি করতে গেলে তো অনেক কিছু করা যায়, কিন্তু আসলে সেইগুলোতে আছে। আমি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন বিল 2016 পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা রহস্য 4 মাসেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ অবস্থায় প্রধান সন্দেহভাজন মুসাকে ধরতে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। মামলার তদন্তে মিতুর স্বামীর সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 7 জন। 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন 2 আসামি। জবানবন্দিতে তারা হত্যার বিবরণ দিয়ে বলেছেন, হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ সোর্স মুসার নেতৃত্বে। কিন্তু কেন হত্যা করা হলো মিতুকে তা জানা গেল না মুসা গ্রেপ্তার না হওয়ায়। পুলিশের 4 মাসের চেষ্টাও হয় ব্যর্থ, আর তাই সহায়তা চাওয়া হয় জনগণের। যদি কেউ মুসার সংবাদ দিতে পারে, মুসাকে গ্রেপ্তারে সহায়তা করতে পারে অথবা গ্রেপ্তার করতে পারে, সেক্ষেত্রে আমরা একটি পুরস্কার ঘোষণা করছি আপনাদের মাধ্যমে, সেটি 5 লক্ষ টাকা। বন্ধুরা অ্যালার্ট করা হয়েছে
এগুলো আমরা অনেক আগেই করেছি, এগুলো করা হয়েছে, প্রসিডিওর মেনটেন করা হয়েছে। আর মুসাকে ধরার ব্যাপারে আমাদের বিভিন্ন সোর্স, আমরা বিভিন্ন তথ্য, আমাদের নিজের অপারেশন কার্যক্রম অব্যাহত আছে। চাঞ্চল্যকর মিতু হত্যা নিয়ে গেল 24 জুন ঢাকার গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মামলার বাদী বাবুল আক্তারকে। এবার বাবুলকে চট্টগ্রাম আসতে বলা হয়েছে মামলার তদন্তে সহায়তা করতে। বাবুল আক্তার উনি মামলার বাদী, ওনার সঙ্গে আমাদের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন সময় কথা বলেছে, অচিরেই হয়তো উনি আসবেন, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার যে সমস্ত বিষয় বলার বা সহায়তা করার আছে এটি উনি করবেন। আমরা ইচ্ছে করলে তাকে আমরা এখন চিঠি দিতে পারি, বাট ওই যদি উনি আপনাকে এমনি যদি আপনি ফোন করলে আপনি যদি চলে আসেন, সেক্ষেত্রে আমাদের আর কোনো নতুন করে চিঠি ইস্যু করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে মুসাকে, এমন দাবি তার পরিবার থেকে করা হলেও সেটা স্বীকার করছে না স্থানীয় পুলিশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগামী বছরের মধ্যে সবার হাতে পৌঁছে যাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। শারীরিকভাবে অক্ষম ব্যক্তির বাসায় এবং প্রবাসীদের এ কার্ড দেয়া হচ্ছে বিশেষ বুথের মাধ্যমে। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বিতরণ কাজ দেখতে গিয়ে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। চলছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। হাতের 10 আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে সবাই নিচ্ছে যার যার স্মার্ট কার্ড। নাগরিক সেবা সহ 22টি সেবা নিশ্চিত করবে এ কার্ড। অসুস্থ মানুষকে পরিচয়পত্র দিতে আছে বিশেষ ব্যবস্থা। কার্ড নিতে এসে বেশিরভাগই জানালেন সন্তুষ্টি, তবে অব্যবস্থাপনা সহ কিছু ছোটখাটো অভিযোগও মিলেছে। না, সেরকম কোনো সমস্যা নেই, আসলাম সাথে সাথে 5 মিনিটের মধ্যেই কাজ হয়ে গেল। ভালো সুশৃঙ্খলভাবে সবাই নিচ্ছে, আমরা খুব খুশি। আসছি কার্ডটাই করতে, এখন বলছে আপনি কার্ডটা হচ্ছে না, আপনার নাম্বারটা নাই, পরে জানানো হবে। বিতরণ কাজ দেখতে এসে নাগরিকদের এসব অভিযোগেরও কথা শুনেন প্রধান নির্বাচন কমিশনার। কিছু ত্রুটি বিচ্যুতির কথা স্বীকার করে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরে উন্নত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। এই প্রথম পর্যায়ে যে যতগুলি আমরা সিলেক্ট করেছি সেগুলি হয়ে গেলে পারে তার আমাদের যে অভিজ্ঞতা হবে এগুলো আমরা সব ইনকর্পোরেট করে নিচ্ছি অলরেডি। সেগুলি করে আমরা বাকিগুলোরও সময় দিয়ে দেবো, ডেট দিয়ে দিব, পরিষ্কার করে বলে দিব যে অমুক অমুক জায়গায় আপনার নিতে হবে। নির্ধারিত সময় উল্লেখ না করলেও ধাপে ধাপে সারা দেশে বিতরণ কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্পের মহাপরিচালক। নেক্সট উইকে আমরা মোটামুটি আরও 2-3টা ওয়ার্ডেরই থানারই আমরা দিয়ে শুরু করে দেবো। আমাদের এই এক্সপিরিয়েন্সটা খুব কাজের। আপনার সবগুলো মেট্রোপলিটন সিটিগুলোর পরে আপনার শহরগুলো যাবে, তারপরে আপনার উপজেলা চলে যাবে। একই সঙ্গে প্রচারে আরো জোর দেওয়া হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশের একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। রাত 9:21 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু কাল। আজ পঞ্চমীতে ঘট বসছে মন্দিরে। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মেতে উঠবে সারা বাংলাদেশের পূজা মণ্ডপ। বছর ঘুরে দেবীর আগমনে উৎসবে মেতেছে হিন্দু সম্প্রদায়। গত শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। ইতিমধ্যেই মণ্ডপে স্থাপন করা হয়েছে প্রতিমা। এবার দেবী ঘোড়ায় আসছেন, ফিরবেনও ঘোড়ায় চড়ে। ঢাকা সহ সারা দেশে এবার 29,000-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। রাজধানীতে পূজা হবে 228টি মণ্ডপে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কাল সকালে ষষ্ঠী পূজা শুরু হবে, সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস। এবারে খেলাধুলার খবর জানতে চলে যাব জহির ভূঁইয়ার কাছে। জহির, কি জানাচ্ছেন? কাল বাংলাদেশের খেলা, গুরুত্বপূর্ণ অনেক প্রতীক্ষার বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ কালই শুরু হচ্ছে, জানিয়ে দিচ্ছি সেই খবরটি। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে কাল ভুটান যাচ্ছে বাংলাদেশ দল। জয় ছাড়া কিছু ভাবছে না স্কোয়াড। বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। মেসিকে ছাড়াই পেরুর মুখোমুখি আর্জেন্টিনা। 9:29 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে।
সিরিজের প্রথম ওডিআইতে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে টানা 6 সিরিজ জয়ের রেকর্ড কিংবা ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পরও নিজেদের ফেভারিট ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে ফেভারিটের লড়াইয়ে না গিয়ে নিজেদের পরিকল্পনায় ব্যস্ত থ্রি লায়ন্স। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 2:30টায়। ফেভারিট বলা খুব কঠিন, আমি মনে করি যে ভালো কম্পিটিশন হবে। We don't mind being underdogs at all. That's something that probably suits us. ম্যাচের আগে দুই অধিনায়কই কৌশলী, ফেভারিট বলছেন একজন আরেকজনকে। স্বাগতিক অধিনায়ক যখন ফেভারিটের চাপ নিতে চান না, সেখানে প্রতিপক্ষের কাঁধে ফেভারিটের তকমা চাপিয়ে দিয়ে নির্ভর থাকতে চান ইংলিশ অধিনায়ক। মোটের লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড, কিন্তু সবশেষ বিচারে এগিয়ে বাংলাদেশ। 4 মুখোমুখিতে 3টা জয় বাংলাদেশের, তার মধ্যে 2টা বিশ্বকাপে। বাংলাদেশ অধিনায়ককে অবশ্য এসব পরিসংখ্যান টানছে না। ওয়ানডের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমরা এখন খেলতে যাচ্ছি। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এখন বেস্ট রেসে আছে তারা। সো কাজটা এত সহজ হবে না, কিন্তু আমরা কনফিডেন্ট আর কি। আমরা আমাদের কাজ যেগুলো করেছি, আপনি যদি বলেন লাস্ট 2 বছর বা লাস্ট 1-1.5 মাস যদি বলেন যে কাজগুলো করেছি, সো ওইগুলোর দিকে ফোকাস করতে হবে আমাদের। এক্সট্রা প্রেশার না নিয়ে যদি খেলতে পারি তাহলে হয়তো ভালো হবে আশা। ওডিআই র্যাঙ্কিংয়ে 5-এ থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ধারাবাহিক দল ইংল্যান্ড। তবে বঙ্গদেশের প্রতিকূল কন্ডিশন ইংলিশদের বড় প্রতিপক্ষ। টাইগার স্পিন অ্যাটাক পরিকল্পনায় থাকলেও নিজেদের নিয়ে ব্যস্ত সফরকারী দল। প্রথম ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের অতীত পারফরমেন্স কি ছিল এটা নিয়ে ভাবছি না। গত কয়েকদিনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করতে পারি কিনা। টাইগার একাদশে একটার বেশি পরিবর্তন হচ্ছে না। অফ ফর্ম সৌম্যর জায়গায় খেলতে পারেন ইমরুল, তবে বৃষ্টির কথা মাথায় রেখে শেষ মিনিটে একাদশ সাজাবে 2 দল। নিরাপত্তা সংখ্যা এখন অতীত, বাঘের দেশে সিংহ অতিথি। 2 দলের চিন্তা এখন মাঠের লড়াই। বাংলাদেশ হাতে পাচ্ছে ঘরের মাঠে টানা 6 সিরিজ জেতে আত্মবিশ্বাস, আর ইংল্যান্ডের সাম্প্রতিক ধারাবাহিকতা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ওডিআইয়ে 16টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে 13টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে খেলা সবশেষ 2 ম্যাচে জয় বাংলাদেশের। 2011 ও 15 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। বিশ্ব ক্রিকেটে পুরনো দল ইংল্যান্ডের বিপক্ষে টাইগাররা প্রথম মাঠে নামে 2000 সালে আইসিসি নকআউট টুর্নামেন্টে, যা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। ইংল্যান্ডের কাছে 8 উইকেটে হার তখন মোটেও অপ্রত্যাশিত কিছু ছিল না। সময়ের পরিক্রমায় আজ বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা মাশরাফির দল। ঘরের মাঠে এবার 3 লায়ন বধের অপেক্ষায় টাইগার স্কোয়াড। নাইরোবি ম্যাচের পর এ পর্যন্ত প্রায় 16 বছরে মাত্র 16টি ওডিআইয়ের মুখোমুখি হয়েছে 2 দল, যেখানে ইংলিশদের 13 জয়ের বিপরীতে মাত্র 3টিতে জিতেছে বাংলাদেশ। 2010 সালে ব্রিস্টলে প্রথমবার ইংল্যান্ড বধে 7 পায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআই 5 রানে জিতে নেয় মাশরাফির দল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় জয় আসে এর পরের বছরই 2011 সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচে টেইলেন্ডার শফিউলের নৈপুণ্যে 2 উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। তবে 2 দলের শেষ মুখোমুখিতে জয়টা বাংলাদেশেরই। মাহমুদুল্লাহর ব্যাটে চড়ে 2015 বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিল টাইগাররা। টানটান এক থ্রিলারে ইংল্যান্ডকে 15 রানে হারিয়ে বিশ্বকাপের শেষ 8 নিশ্চিত করে বাংলাদেশ। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপের প্লে অফ খেলতে কাল ভুটান যাচ্ছে বাংলাদেশ দল। 10 অক্টোবর থিম্পুতে ভুটানের মুখোমুখি হবে বেঙ্গল টাইগাররা। বৃহস্পতিবার সকালে নিজেদের শেষ অনুশীলন সেশনে অংশ নেয় বাংলাদেশ। শিডিউল অনুযায়ী শেষ সেশন হওয়ায় বৃষ্টিতে অনুশীলন করতে হয় মামুনুল এমিলিদের। আগের দিন ভুটান ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। দলে ফিরেছেন 3 অভিজ্ঞ তারকা মামুনুল এমিলি ও এনামুল। ওই ম্যাচে ন্যূনতম ব্যবধানে জয় কিংবা ড্র করলে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে বাংলাদেশ। ঢাকায় প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হয়েছিল।
লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। তবে মেসি না থাকাটা দলে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরিয়া। আর বলিভিয়ার বিপক্ষে বল পজিশন ও আক্রমণে আরও কৌশলী হওয়ার তাগিদ অনুভব করছেন ব্রাজিল ডিফেন্ডার ফেলিপে লুইস। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ইনজুরির কারণে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে নবম রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। অষ্টম রাউন্ডের পরও নিশ্চিত হয়নি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব, তাই পেরুর বিপক্ষেও খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছেন না কোচ এদগার্দো বৌসা। অবসরের সিদ্ধান্ত ভেঙে জাতীয় দলে ফিরলেও এই ম্যাচে মেসিকে পাচ্ছে না আলবিসেলেস্তে। 8 রাউন্ড শেষে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে থাকা আর্জেন্টিনা দলে মেসির অভাব খুব একটা ভোগাবে না বলে মনে করছেন মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরিয়া। মেসি থাকুক বা না থাকুক, আর্জেন্টিনা দলের প্রতিটি সদস্যই শতভাগ দিয়ে খেলে। ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে থেকেও আমরা ড্র করেছি। আমি মেসির জায়গায় খেলতে পারছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। একই দিনে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। ইকুয়েডরের বিপক্ষে গ্যাব্রিয়েল জেসুসের গোলেই জয় পেয়েছিল ব্রাজিল। অধিনায়ক নেইমারের পাশাপাশি তাই জেসুসের ওপর ভরসা রাখতে চাইছেন কোচ তিতে। এই ম্যাচ জিতলে শীর্ষে ওঠার সুযোগ আছে ব্রাজিলের। মার্সেলো এবং ক্যাসেমিরো না থাকায় ফিলিপে লুইস এবং ফার্নান্দিনিওকে সামলাতে হবে রক্ষণভাগ। বলিভিয়ার কাউন্টার অ্যাটাকে বেশি মনোযোগ দিচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আমি নিশ্চিত ওরা কাউন্টার অ্যাটাকের উপর জোর দেবে বেশি, তবে রক্ষণ ভাগও যথেষ্ট শক্তিশালী। সেটা ভাঙতে আমাদের বল পজিশন এবং আক্রমণে অনেক বেশি কৌশলী হতে হবে। মোটেও সহজ হবে না, আর এখনকার দিনে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7:45 ব্রাজিল খেলবে বলিভিয়ার বিপক্ষে, আর সকাল 8:15 পেরুর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরির আঘাতে রাজধানীতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বিকেলে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কলেজ ছাত্র মেহেদি হাসান মুন্নার ছোট ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয় এলাকার আকাশের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি মীমাংসা করার সময় মুন্নার পিঠে ছুরিকাঘাত করে আকাশ। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় মুন্নাকে মৃত ঘোষণা করে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। পুলিশে তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার জানান, অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওকে ডাক দিয়ে নিয়ে গেছে, সবাই তো ভাবছে শেষ, ঠিক আছে, ও একা ছিল তখন। যাওয়ার সময় ওকে ডাক দিয়ে নিয়ে গেছে, ওর পিছন থেকে ওকে আঘাত করছে। ব্যাটিং করতে আসছে ভাই, ওর ব্যাট বল কিছু না, চিনো না, আর ব্যাটিং করতে আসে হালকা ভাবে ব্যাটিং করতে দেয় না এর লেগে ভাই, আমার ব্যাটারে ভাই এরকম করে ওরে ব্যাটিং করতে দেয় না, যার কারণে ওর সাথে মারামারি হয়েছে। সংবাদে আরো খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর। ফিরে এসে আরো থাকছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের অতি ঝুঁকিপূর্ণ 416টি ভবন ভাঙতে হবে ডিসেম্বরের মধ্যে। রাত 9:46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ডিসেম্বরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের অতি ঝুঁকিপূর্ণ 416টি ভবন অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল। ঢাকা মেডিকেল সহ ক্ষতিগ্রস্ত 10টি সরকারি ভবনের সংস্কারের সিদ্ধান্তও জানান তিনি। বিশ্বের ঘনবসতিপূর্ণ নগরীগুলোর মধ্যে অন্যতম রাজধানী ঢাকা। ভূমিকম্প হলেই আলোচনায় মেগাসিটির ঝুঁকিপূর্ণ ভবনগুলো। নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে নানা বাধায় তা খুব বেশি এগোয় না। এবার আটঘাট বেঁধে নেমেছে কর্তৃপক্ষ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ও সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে রাজধানীর 321টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও খুলনায় 40টি, সিলেটে 31টি এবং চট্টগ্রামে 24টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হয়েছে, যা ভেঙে ফেলতে কালক্ষেপণের কোনো সুযোগ দেয়া হবে না। যেই লোকটি মালিক তাকে একটু সুযোগ দিতে হয়। আমরা বলছি যে যত কম সময়ে করা যায় এরকম একবারে টাইম করে, তবে আমাদের টার্গেট একটা সবাইকে বলেছি যে ডিসেম্বরের মধ্যে যেন এগুলো করে রাখি। ঝুঁকির তালিকায় কিছু সরকারি ভবনও আছে। এর মধ্যে সচিবালয়ের 3 ও 4 নম্বর ভবন সহ 10টি ভবন শিগগিরই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ আছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ আছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে। কারণ এই বিল্ডিংগুলি অনেক পুরাতন। 10টি বিল্ডিংকে আমরা মূলত রেক্টিফিটিং এর আওতায় আনবো
আগামী 13ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে 9 অক্টোবর সচিবালয়ে ভূমিকম্প দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্টদেরকে মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাস সে বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জহির, যে মতামতগুলো এসেছে তার মধ্যে দেখতে পাচ্ছি লোকমান বলছেন পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাসের মাধ্যমে আদিবাসীদের ভূমি বিরোধ সমস্যা সমাধানের পথ তৈরি হলো। সুমিত বলছেন এক যুগের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জটিল সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে সরকার। আর রাহাত বলছেন আইনের ফাঁক ফোকর বন্ধ করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য আইন করা উচিত। ফারুক বলছেন সরকারের করা কোনো আইনের কারণে পরে আদিবাসীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই সেটা কমিশন সেটি খেয়াল রাখবে, এটা আমাদেরও প্রত্যাশা। আফরোজা বলছেন আদিবাসীদের মূল সমস্যা ভূমি, তাই ভূমিকেন্দ্রিক সমস্যা জিয়ে না রেখে তাদের রীতিনীতির ভিত্তিতে এই আইন করা দরকার। আমরা এখনো আইনটি দেখিনি, তবে সেটা নিশ্চয়ই তাদের যে রীতিনীতি, কারণ সেটা কিন্তু আমাদের যে আইন আছে সেটা থেকে ভিন্ন, সেটা অবশ্যই দেখা হয়েছে। ফারহান বলছেন অসম্পূর্ণভাবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ করলে আদিবাসীদের পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হবে, সেগুলি নিশ্চয়ই বিবেচনা করবে। জহির মামুন বলেছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যেন কাজ করে। লামিয়া বলেছেন কমিশন শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নয়, সব জাতিগোষ্ঠীর কথা চিন্তা করে কাজ করবে, এটাই আশা করি। মিজান বলেছেন ভূমি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে পাহাড়ে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, এটা সরকারের কাছে দাবি। সামিয়া বলছেন আশা করি এই কমিশন পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আমরাও সেই প্রত্যাশাই করি। আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি। সমুদ্র সৈকতে ফেলে দেয়া আবর্জনাও হতে পারে শিল্পকর্মের মাধ্যম, এমনটি করে দেখালেন ডাচ তরুণ রালফ ক্রোয়েনহাইডে। তার প্রতিষ্ঠান ট্রেজার মিউজিয়াম সৈকতের বর্জ্যকে প্রক্রিয়াজাত করে তৈরি করছে শিল্পকর্ম। কোস্টারিকার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে যত্রতত্র পড়ে থাকা বোতলের মুখ আর আবর্জনা চিন্তার খোরাক হয়ে দাঁড়ায় রালফের। সৈকত পরিচ্ছন্ন করার ব্রত নিয়েই ফিরলেন নেদারল্যান্ডে। তার 2 বছর বয়সী ছেলেও বাবার সাথে মিলে সংগ্রহ করে বোতলের ছিপি, আর সেগুলো ঝুড়িতে ভরার আগে সৈকতে তারা তৈরি করলো সূর্যের অবয়ব। আর এটি যেন নাড়া দিয়ে যায় রালফ ক্রোয়েনহাইটকে। ভাবলেন শুধু সৈকত পরিষ্কার নয়, এ থেকে তৈরি হতে পারে শিল্পকর্ম। সৈকতে 100 মিটার হেঁটেই আমি প্রচুর জিনিস পেয়ে গেলাম। তা দিয়ে জলদস্যুদের আস্ত একটা জাহাজও বানিয়ে ফেললাম। সেখানে কিছু বাচ্চা খেলতে শুরু করলো। তখনই আমার মনে হলো এ থেকে দারুণ কিছু করা যায়। আর সেখান থেকেই ট্রেজার মিউজিয়ামের স্বপ্ন দেখা। এভাবে আমরা পরিবেশ আর প্রাণী জগৎকেও বাঁচাতে পারি। ফেলে দেয়া বল আর বেলচা দিয়ে সাজানো সিলিং, মাছ ধরার জাল দিয়ে বানানো লাস্যময়ী তরুণীর মাথার হ্যাট, আর সিগারেটের ফিল্টার দিয়ে আস্ত একটা বাক্স, ভিন্নধর্মী সব শিল্পকর্ম। 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রোয়েনহাইডে কাজে নেমে পড়েন। বন্ধুর দেয়া বাড়িতে গড়ে তোলেন ট্রেজার মিউজিয়াম। আমরা যদি কিছু দূর হেঁটে ময়লার বিনে সেগুলো ফেলি, তবে তা সৈকতকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। সৈকত নোংরা হলে তো আমাদেরই খারাপ হবে। খুব সাধারণ একটা ভাবনা যে এত অসাধারণ কিছু করতে পারে তা রালফ করে দেখিয়েছেন। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব মালয়েশিয়ায় 9 এম্পায়ার গার্ডস ফেস্টিভ্যালের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।